overrated team in this World Cup. মোস্ট ওভাররেটেড টিম ইন দিস ওয়ার্ল্ড কাপ কিন্তু জার্মানিকে নিয়ে যারা আর কি হোপ দেখতেছে যে Best player in the world right now. বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও Right now. আই গো Dangerous team. Player in under 23. I think it's Lamine Yamal. স্বাগতম ট্যাকটিক প্রেজেন্স থার্ড অফ এবং এই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আমরা ওয়ার্ল্ড কাপ ব্যাপী অর্থাৎ পুরো বিশ্বকাপ ব্যাপী আমরা ফুটবল নিয়ে যারা কাজ করছেন আমাদের মিডিয়াতে, ফুটবল নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর, দেন ফুটবলার এবং আমাদের জাতীয় দলের ফুটবলার এবং ফরমার যারা খেলেছেন আমাদের ফুটবল নিয়ে, তাদেরকে নিয়ে আমাদের এবারে বিশ্বকাপ উপলক্ষে আয়োজন হচ্ছে আমাদের থার্ড অফ। এবং আজ আমাদের সাথে এসেছেন অনফিল্ড উইথ ফাহিম থেকে ফাহিম ভাই। আসসালামু আলাইকুম ফাহিম ভাই, কেমন আছেন ভাইয়া? ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। এন্ড আছি আলহামদুলিল্লাহ, বেশ ভালোই আছি। বিশ্বকাপ সময় সবাই আমরা যারা স্পোর্টস ফিল্ড নিয়ে কাজ করছি সবাই ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছি। হ্যাঁ আছি, বেশ ভালোই আছি। আপনি কেমন আছেন? আশা করি আপনিও ভালো আছেন। হ্যাঁ আমিও ভালো আছি ভাইয়া। তো ভাইয়া কোয়েশ্চেন নিয়ে চলে যাওয়া যাক তাহলে। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ওয়ার্ল্ড কাপ আসলে ফুটবল বেশি নাকি প্লেয়ার গেম নাকি সিস্টেম গেম, আপনি কোনটা বেশি মনে করেন? প্লেয়ার কেন্দ্রিক নাকি সিস্টেম কেন্দ্রিক, কোন একটা সিস্টেম কেন্দ্রিক, কোনটাকে বেশি প্রেফার করেন আপনি বিশ্বকাপে? বিশ্বকাপে। ওয়েল, আপনি যদি বিগত কয়েকটা বছরে যদি আমরা একটু চ্যাম্পিয়নদের দিকে তাকাই, স্পেশালি 2000 সালের পর থেকে, ফর এক্সাম্পল আপনি বলতে পারেন অ্যাপার্ট ফ্রম ব্রাজিলের 2002 টিমটা, কারণ ওই টিমটাকে আসলে আপনি দুই ক্লাসেই ফেলতে পারেন। দেখা যাচ্ছে যে ওইটার পর থেকে যদি আমি চিন্তা করি, আমি নিজে 2006 বিশ্বকাপ থেকে দেখা শুরু করছি। 6 বুঝতাম না খেলা, বাট ওই সময় দেখছি ওই সময়টার খেলা। তো আমি একটা জিনিস ফিল করছি যে আপনার একটা সার্টেন প্ল্যানে যদি আপনি যাইতে পারেন, আপনার টিমটা সব থেকে বেশি স্ট্রং না হইলেও আপনার পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব। কিভাবে? আমি যদি 2022-এর কথাই বলি, একদম রিসেন্টটা থেকে শুরু করি। আর্জেন্টিনা কিন্তু 2022 বিশ্বকাপে সব থেকে শক্তিশালী দল ছিল না, বাট তাহলে এই দলটা কেন বিশ্বকাপ জিতলো? কারণ এই দলটা সিস্টেমেটিক্যালি এত ভালোভাবে গ্লুড ছিল একসাথে। আপনি ফাইনালে যদি ফ্রান্সের যে ডিমারিয়া যে একটা গোল করেছিল, ওই গোলটা যদি দেখেন, অ্যাপার্ট ফ্রম মেসি সবাই একটা একটা করে টাচ নিয়েছে। ইনফ্যাক্ট ওইটা রিফ্লেক্ট করে এই টিমের বন্ডিংটা কতটা স্ট্রং, এবং সবাই না এত ভালোভাবে বুঝতো, বোঝাপড়াটা এতটা সুন্দর। এবং এই টিমের সেট আপটা, স্পেশালি স্কালোনি যেভাবে সেট আপটা করেছে প্রতিটা প্লেয়ারের জন্য, তার পেসটা কোন জায়গা থেকে বের করে নিয়ে আসা সম্ভব, তো ওইভাবে সেট আপটা করাতে আই গেস আর্জেন্টিনার জন্য সেটা ফল নিয়ে এসেছে। আমি আর্জেন্টিনা ফ্যান, সো এন্ড আমি সেটা মানি যে আর্জেন্টিনা 22 বিশ্বকাপের সব থেকে স্ট্রং টিম না হয়ে থাকার পরেও তারা জিতেছে। ইভেন আনচেলত্তি তিনি কিন্তু এই বিশ্বকাপে মানে প্রেস কনফারেন্সে বলেছিলেন দল ঘোষণার পরে, তাকে বলা হয়েছিল যে আপনার দল কি, মানে দল নিয়ে কি কিছু করা সম্ভব কিনা, বা আপনি কি দেখেন? তিনি বলছে যে আমি জানি আমার দলের সমস্যা আছে, কিন্তু সব থেকে শক্তিশালী দল কখনো বিশ্বকাপ জেতে না। সো একটা টিম হয়ে খেলার যে ব্যাপার, সিস্টেমের ব্যাপারটা আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে ইন্টারন্যাশনাল ফুটবলে যেমন খুব কম সময় প্লেয়াররা একে অপরের সাথে কাটায়, যেমন বছরে যে কয়েকটা উইন্ডো আসে তখন তারা শুধু একসাথে থাকে। ক্লাব ফুটবলে আমরা যেরকমটা দেখি যে বার্সা বলি, রিয়াল বলি, ম্যানচেস্টার সিটি বলি, তারা সবাই লম্বা সময় একসাথে কাটায়, কোচ সময় পায় সবাইকে নিয়ে কাজ করার। কিন্তু ন্যাশনালে কিন্তু সেই সময়টা কোচের হাতে থাকে না। তাই আমার কাছে মনে হয় আসলে থাকে না। মনে করেন এই একটা ক্লাবের মধ্যে, আমি তো একজন চেলসি সাপোর্টার, তো মনে করেন আমি যদি ব্রাজিলের পার্সপেক্টিভটা ধরি, মনে করেন যদি জোয়াও পেড্রো এস্তেভাও যদি মনে করেন সিলেক্ট হতো ব্রাজিলের জন্য, তারা তারা তাদের তাদের দুজনের মধ্যে একটা বোঝাপড়া আছে যে তারা চেলসিতে খেলতেছে, তারা দে নো হাউ দে তাদের এক্সপোজার, তারা দুজনে এক্সপোজারটা জানে। তো ওই অনুযায়ী মনে করেন অবভিয়াসলি ন্যাশনাল টিমের কোচরা তারা ওই টাইমটা পান না, কারণ তারা পান অ্যারাউন্ড 1 মান্থ
1 মান্থ বলবো না, 3 উইকস বলবো, সর্বোচ্চ 3 সপ্তাহের বেশি তো তারা সুযোগটা পান না। তবুও রাইট। প্লেয়াররা তাদের, অবশ্যই আপনি যেটা বলছেন 2022-এর ওয়ার্ল্ড কাপটা আমি নিজেও আসলে বলতে পারেন তখন তো আমি, কারণ আমি ওয়ার্ল্ড কাপ দেখা শুরু করছি 2010 থেকে আপনার মতোই, তখন কিছু বুঝতাম না। 14 থেকে হচ্ছে আপনার আমি ফুললি, অর্থাৎ ওয়ার্ল্ড কাপ জিনিসটা কি বা ওয়ার্ল্ড কাপ এর সবকিছু জিনিসটা হচ্ছে আমি আস্তে আস্তে বোঝা শুরু করছি। তো তখন থেকে আমি দেখতেছি, এ, যদি বলি 2022 ওয়ার্ল্ড কাপটা আমার দেখা হচ্ছে সবচেয়ে সবচেয়ে বেস্ট ওয়ার্ল্ড কাপ ফর মি এখন পর্যন্ত। আমি কিন্তু আর্জেন্টিনা ফ্যান না, আর্জেন্টিনা ফ্যান না হওয়া সত্ত্বেও আমি বলি যে 2022-এর ওয়ার্ল্ড কাপটা ছিল একটা বেস্ট ওয়ার্ল্ড কাপ। কারণ হচ্ছে যদি আর্জেন্টিনা পার্সপেক্টিভে বলি, তাদেরকে কেউ গোনায় ধরেনি, কিন্তু তাদের মধ্যে টিম বন্ডিংটা হচ্ছে, তাদের এতটা ভালো টিম বন্ডিং ছিল যে যে তারা বলতে পারেন পুরো ওয়ার্ল্ড কাপের সমীকরণটা হচ্ছে পুরো চেঞ্জ করে দিয়েছে। আপনি অলরেডি সেটা বলছেন। রাইট, সো ইন্টারন্যাশনাল ফুটবল ওয়ার্কস লাইক দ্যাট। সো আমার কাছে হুম, মনে হয় যে সে জায়গাতে আমি আসলে প্লেয়ারদের থেকে আসলে সিস্টেমকেই বেশি প্রিফার করি ইন্টারন্যাশনাল ফুটবলের দিক থেকে। ইনফ্যাক্ট আমি অ্যাজ এ বার্সা ফ্যান, সিস্টেমের ফ্যান আমি। মানে হুম, সিস্টেমেটিক্যালি যদি আপনি ফুটবলের কথা চিন্তা করেন, ওই জিনিসটা গ্রামাটিক্যাল ফুটবলের আমি ফ্যান। সো যখন সেটা ন্যাশনালে চলে আসে সেটা আরো বেশি সিস্টেম ডিপেন্ডেন্ট হয়ে যায়, কারণ সেখানে কোচের কাছে আসলে সময় কম থাকে। সেই অল্প সময়ের ভিতরে কোচ যে সিস্টেমটা রেডি করতে পারে, ওই সিস্টেমে হুম, যে টিমটা যত দ্রুত যত ভালোভাবে ফিট করে সেই টিমের জন্য ট্রফি জেতাটা ততটা ইজি হয়েছে। হুম। তো এখন ভাইয়া 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, ওয়ার্ল্ড কাপ জিততে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এরিয়া কোনটা? মিডফিল্ড, ডিফেন্স নাকি অ্যাটাক আপনার মতে? সেক্ষেত্রে ফার্গুসনের কোটটা মানে এটা সবার মনেই চলে আসে যে ডিফেন্স আপনাকে আসলে, অ্যাটাক আপনাকে ম্যাচ জেতায়, ডিফেন্স আপনাকে টাইটেল জেতায়। সাবেলাও এই কথাটি বলেছিলেন, এবং হুম, ভুল না কোনোভাবেই। দেখেন, আপনি যখন অ্যাটাক করে করে যাবেন, ফর এক্সাম্পল আপনি যদি হান্সি ফ্লিকের বার্সেলোনার কথা চিন্তা করেন, এই টিম ভয়ানক রকমের অ্যাটাক করে, হুম, কিন্তু সবসময় যে আপনার স্ট্রাইকার বা ফরওয়ার্ডদের শট যে জালের ভেতরে যাবে সেটার আসলে সিউরিটি নেই। অপোনেন্ট গোলকিপার হতে পারে, তার ভিতরে জিন ভূত ভর করতে পারে, সে অমানবিক সেভ দিয়ে যেতে পারে, ওই দিন আপনার গোল নাও আসতে পারে। আপনি প্রতিদিন 4-5টা গোল নাও দিতে পারবেন, কিন্তু আপনি যখন এত অ্যাটাকিং খেলবেন আপনার ব্যাকলাইনে একটা বড় সড়ো ফাঁকা থেকে যায়, ফাঁকা সেখানে পেস কিন্তু করে। আপনার অ্যাটাক ফেস করতে হয়। সো আই হুম, থিঙ্ক আপনি যে চিন্তা করেন যে ইতালি টিল নাও 4বার যে বিশ্বকাপ পেয়েছে ওদের, যদিও এখন বর্তমানে যারা ফুটবল দেখা শুরু করছে তারা ইতালির ওই জিনিসটা ফ্লেভারটা বুঝবে না। না, তো ওই যে ডিফেন্সিভ একটা স্ট্রেংথ বিল্ড করে মানে ওয়ার্ল্ডটাকে রাজত্ব করছে, তারা ডমিনেট করছে, 4টা বিশ্বকাপ পেয়েছে, অবভিয়াসলি সেক্ষেত্রে সেটা তাদেরকে বলতে হয়। এন্ড আর্জেন্টিনার 2014 রানটা যদি বলি, টিমটাও ভালো ছিল না, ডিফেন্সের ওপর ভর করে এবং মেসির ব্রিলিয়ান্সের ওপর ভর করে আগে। সো আই ফিল এই ডিফেন্সটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এট দ্য সেম টাইম আপনার দলে কিছু ক্লাচ মোমেন্ট ডেলিভার করতে পারবে এরকম ফরওয়ার্ড লাগবে। ফর এক্সাম্পল আপনি যদি আর্সেনালের কথাই বলেন, এত মারাত্মক ডিফেন্স লাইন হুম, থাকার পরেও তারা কেন চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি? পিএসজি অবভিয়াসলি ভালো টিম, বাট সেক্ষেত্রে আর্সেনালের কাছেও সুযোগ ছিল, আর্সেনালের কাছেও সেই মোমেন্ট গুলো আসছিল যেন তারা সেই ম্যাচ গুলোকে বের করে ফেলতে পারে, তারা পারে নাই। কারণ আপনি বলতে পারেন যে বুকায়ো সাকা বলেন, আপনি হ্যাভার্টজ, গিউকেরেস, যাদের নামই বলেন না কেন ফরওয়ার্ড লাইনে, ওই ধারটা যে মানে কিলার ইনস্টিংটা আপনি মিস করবেন। যে হুম। সাকাকে যদিও অনেকে মেইন প্লেয়ার বলে আর্সেনালের, বাট আই থিঙ্ক ওই সাকা এই সিজন ওই জিনিসটা নাই। সো আপনার ডিফেন্স সলিড রাখতে হবে। সো আমি আমি আমার লজিকটা হচ্ছে আপনার ডিফেন্স আপনাকে টাইটেল জিতে হবে, কিন্তু আপনার ফরওয়ার্ডে এমন কিছু একটা থাকতে হবে যারা আপনার সেই অল্প চান্স গুলোকেও কনভার্ট করতে পারবে। হ্যাঁ, অবশ্যই বলতে গেলে আর্সেনালের রানটা মোটামুটি খুবই ভালো ছিল বলতে গেলে, কিন্তু তাদের, আপনি যেটা বললেন তাদের মধ্যে ওই ক্লিনিক্যাল বা ওই টাইপের ইয়াটা ছিল না। যেমন হচ্ছে সাকাকে যখন নামানো হয়েছিল তখন নামানো হয়েছিল মেবি ননি মাডুয়েকে ওর জায়গায়। মাডুয়েকে চেলসিতে ছিল, তাকে আমি জানি যেহেতু আমি একজন চেলসি ফ্যান। তার উপর মনে করেন আপনি, সে আপনাকে গড় পড়তা 3 ম্যাচ মিলে একটা ভালো একটা ক্লাচ মুভমেন্ট একটা আপনাকে অফার করবে, কিন্তু মনে করেন প্রত্যেকটা ম্যাচে যে সে একটা, মনে করেন এসে মাত্র সুপার সাবের মতো গোল করে দিয়ে একেবারে আর্সেনালের হিরো হয়ে যাবে এমন টাইপের কোনো প্লেয়ারই ছিল না আসলে আর্সেনালের জন্য।
ইভেন স্টার্টিং এও ছিল না, বেঞ্চেও ছিল না, এই কারণে না আসলে বেঞ্চ। আর্সেনাল ভালো ডিফেন্স করার সত্ত্বেও আসলে টাইটেলটা পায়নি। সো আই ফিল যে আপনি যদি সিস্টেমেটিক্যালি ডিফেন্ড করেন and আপনার কাছে ক্লাচ মোমেন্ট ডেলিভারি করতে পারবে এরকম ফরওয়ার্ড থাকে, তাহলে বিশ্বকাপ আপনার পক্ষে জেতা সম্ভব, সেটা যে কোনো দলের পক্ষে। হুম। তো পজিশন ফুটবল কি এখন আস্তে আস্তে আউটডেট হয়ে যাচ্ছে? আহ, এইটা আউটডেটেড হবার কোনো কারণ আমি দেখি না এখন। কেন দেখি না? আমরা সবাই আমাদের যে যারা আশেপাশে ফুটবল দেখি বা ফুটবলে যারা কথা বলি, আমরা প্রিমিয়ার লিগটা একটু বেশি ফলো করি বা হ্যাঁ। বলি। কেন কেন বলি? কারণ হচ্ছে বাংলাদেশের সময়ের সাথে দেখা যাচ্ছে প্রিমিয়ার লিগের টাইম গুলো দেখা যাচ্ছে যে লা লিগাতে যেখানে আমি বার্সা রিয়াল ছাড়া বা হাইস্ট গেলে অ্যাথলেটিকোর ম্যাচ দেখার সুযোগ পাই রাত হুম। জেগে, ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু আমি মানে 5-6টা দলের খেলা দেখতে পারতেছি, খবর রাখতে পারতেছি, আমার এতটা কষ্ট করতে হইতেছে না ঘুম বিসর্জন দিয়ে, বা মানে এতটা হচ্ছে প্যারা নিতে হচ্ছে না। তো দেখা যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ আমাদের সাথে টাইম অনেক সুইটেবল। ইংলিশ প্রিমিয়ার লিগ ইজ ফান টু ওয়াচ। ইংলিশ প্রিমিয়ার লিগে আমরা কি দেখি? যে জায়গায় আমরা দেখতেছি যে পেস প্লাস ফিজিক্যাল ফুটবল, সেখানে আমি ক্রিয়েটিভিটির খুব বেশি ইউজ দেখতেছি। আমি বলতেছি না যে ক্রিয়েটিভিটি নাই, জিনিসটা এরকম না, বাট তারা ক্রিয়েটিভ ফুটবল আসলে খেলতে চায় না। তাদের ফুটবলের রিকোয়ারমেন্টে হয়ে গেছে এখন ফিজিক্যাল প্লাস ডাইনামিক। তো ডাইনামিক ওই গেম প্লের মাঝখানে আসলে পজিশন খুব বেশি একটা নির্ভর করে না। পেপ গার্দিওলা একা এই জিনিসটা দিয়ে লড়ে গিয়েছে। সে আরো কিছু শিষ্য রেখে গিয়েছিল, এনজো মারেস্কার কথা যদি বলি, আর্তেতাও ছিল, এখন সে আরাম বলে শিফট করে ফেলছে, সেটা আলাদা ব্যাপার। বাট মানে কিছু সাইন সে রেখে গেছে। তো যেটা বলতেছিলেন যে হারিয়ে গিয়েছে কিনা, প্রিমিয়ার লিগে আমরা যে জিনিসটা দেখতেছি যে ফিজিক্যাল ফুটবল বেশি চলতেছে, আমাদের কাছে মনস্তাত্ত্বিক ভাবে এটা মনে হইতেই পারে আচ্ছা পজিশন ফুটবলের চলন তাহলে এখন আগের মতো নাই, এখন ফিজিক্যাল ফুটবলই, ডাইনামিক ফুটবলই চলতেছে। কিন্তু আপনি পিএসজির কথা দেখেন, পজিশন বেস খেলে তারা এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, তারা 2টা জিতছে। যদিও পজিশনের সাথে আপনার কাউন্টার অ্যাটাক, প্রেসিং এন্ড কোয়ালিটি ডিফেন্স, এই তিনটার সিনক্রোনাইজেশন থাকতে হবে, তাহলে হচ্ছে আপনার পক্ষে ওই বিউটিটা না বের করে আনা সম্ভব। দেখেন আহ ইয়োহান ক্রুইফ একটা কথা বলছিল যে আহ, খুব সম্ভবত কথাটা এমন ছিল যে আপনি সুন্দর ফুটবলে ম্যাচ জিতবেন কিন্তু সুন্দর ফুটবল খেলবেন না, সেইটার কোনো ভ্যালু নেই। আবার সুন্দর ফুটবল খেলবেন কিন্তু ম্যাচ জিতবেন না, সেইটারও কোনো ভ্যালু নেই। সো সে যেটা বোঝাতে চেয়েছিল যে আপনার সুন্দর ফুটবল খেলতে হবে এবং জিততেও হবে। দ্যাট মিনস ফুটবলের গ্রামারটা আপনাকে ফলো করতে হবে ক্রুইফিস্তার মতো করে। কারণ আমি হচ্ছে ওই ফুটবলটাকে খুব পছন্দ করি, ধারণ করি। দেখা যায় যে সো ওই বিউটিটা, একটা হোল্ডিং মিডফিল্ডার যেভাবে একটা খেলার টেম্পো কন্ট্রোল করে, একটা হোল্ডিং মিডফিল্ডার যেভাবে খেলার ডিকটেট করে, ওই জিনিসগুলো আরটাই আলাদা। সো আই থিঙ্ক আমার জায়গা থেকে জিনিসটা হারায় যায় নাই, কিন্তু ইভলভ হয় সময়ের সাথে সাথে। যে আগে হচ্ছে পজিশন বেস ফুটবলে হানসে ফ্লিক যেভাবে হাইলাইন নিয়ে আসছে, এই যে হাইলাইনটা হচ্ছে একটু বেশি অ্যাগ্রেসিভ। পজিশন ফুটবলেও হাইলাইন খেলে, বাট এটা একটু বেশি অ্যাগ্রেসিভ। আবার দেখা গেছে যে পেপ গার্দিওলা কিভাবে সেটাকে ইভলভ করছে। সে হচ্ছে যখন প্রিমিয়ার লিগে নতুন আসে বা বায়ার্ন, সে জার্মানিতে গিয়ে জার্মানির মতো একটা জায়গায় গিয়েও কিন্তু সে পজিশন ফুটবলটাকে ছড়িয়ে দিয়ে এসেছে, এবং তারপর কিন্তু সেই জার্মানি 2014 বিশ্বকাপ কিন্তু জিতেছিল। তো বলা যায় যে ওই ফ্লেভারটা তিনি যখন আসলে জার্মানিতে ছড়াতে পেরেছে, জার্মানিতে সেটা কাজে দিয়েছে। ম্যানচেস্টার সিটিতে আসার পরে সে দেখে তার একটা পর্যায়ে সেটা প্রবলেম ফেস করতেছিল, দেখা যাচ্ছিল যে সে পজিশন বেস খেলে সবসময় পারতেছিল না। তো সে কি করছে, পজিশন প্লাস হচ্ছে ডাইনামিক ফুটবল বা লং বল, সে দুইটাকে সে একসাথে কম্বাইন করছে and একটা নতুন ভাবে ইভলভ করছে। And সময়ের সাথে সাথে আসলে এই জিনিসটাকে ইভলভ হইতে দেখছি, বাকি ম্যানেজাররাও আসলে অ্যাডপ্ট করছে। সো অ্যাডাপ্টেশনের উপরে আসলে অ্যাডাপ্টেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে, আপনি যত ভালোভাবে জিনিসগুলোকে অ্যাডাপ্ট করতে পারবেন। বাট কোর ফুটবল, আপনার বল পায়ে রাখতে হবে, আপনি অ্যাটাকের সময় পিচ বড় করবেন, ডিফেন্সের সময় পিচ ছোট করবেন, আপনি নিউমেরিক্যালি অ্যাডভান্টেজ নিয়ে ডিফেন্ড করবেন, আবার বল যখন উইন করবেন তখন আবার সবাই নিউমেরিক্যাল একটা বড় নাম্বার নিয়ে অ্যাটাকে যাবেন। বেসিক প্রিন্সিপাল গুলো যদি আপনি ঠিকঠাক ফলো করেন, আই থিঙ্ক ওগুলো এখনো ইনটেক্ট আছে and ওগুলোর উপর বেস করেই ফুটবল এই ইভলভ আর কি হবে, বাট একটু টুইক হবে আর কি জিনিসগুলো। তো ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে, ইংল্যান্ড কি এবার ওয়ার্ল্ড কাপ জিতবে কিনা, আপনার কি মত? ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ জিতবে কিনা, এখন ইংল্যান্ড বলি ব্রাজিল বলি, এই দুইটার ক্ষেত্রে আমি না অ্যান্সার দিতে একটু সেম কাতারে রাখতে চাই। কেন?
ইংল্যান্ডের দল নিয়ে তো অনেক বেশি প্রশ্ন উঠতেছে। ফিল হ্যাঁ, ফোডেন বলি, কোল পালমার বলি, আর্নল্ডের কথা বলি, এগুলো নিয়ে ওয়ার্ডনের কথা বলি, গিবস হোয়াইটের কথা বলি, এগুলো নিয়ে অনেক বেশি কথা হয়েছে যে তারা কেন দলে নাই। দলে কিন্তু নেই। তাদের ম্যানেজার থমাস তুখেলের উপর আমার এই বিশ্বাসটা আছে, বা মানুষটা এরকম, সে জানে অর্গানাইজ ডিফেন্স কাকে বলে। হুম, চেলসি যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতলো লাস্ট বারে, yeah, তো ওইবারে কিন্তু চেলসি মানে খুব বেশি যে মানে ভয়ানক অ্যাটাকিং টিম ছিল তা কিন্তু না। না, তা ছিল সে না। সে 3-5 ম্যান যে ব্যাক ছিল সেটাকে সে হুম, এমন ভাবে ইউজ করছে। আমি রুডিগারের কথা বলি, ক্রিশ্চিয়ানসেনের কথা বলি, আমি আলোনসোর কথা বলি, তো যারাই ছিল সবাইকে সে যে মানে যেভাবে ইউজ করছে। সো আই ফিল যে হি নোজ হাউ টু ডিফেন্ড। ওই যে ডিফেন্সিভ স্ট্রাকচার আছে না, এই জিনিসটা খুব দরকার পড়ে। আঞ্চলিকের বেলায় সেম, ব্রাজিল টিমটাও খুব বেশি স্ট্রং না। বাট আপনি যদি ইংল্যান্ড নিয়ে কোয়েশ্চেন করেন তো ব্রাজিলকে আমি টানতেছি না, বাট বললাম যে দুইজনের ম্যানেজার, এই দুইটা দলের ম্যানেজারের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। সো যে টুখেল যেভাবে তার ডিফেন্স লাইনটা সাজাবে, আপনি ডিফেন্স হ্যারি ম্যাগুয়ার কে কেন নাই নাই অনেক কথা হয়েছে, বাট যখন অনেক আই থিঙ্ক টুকেল এর মধ্যে ওই প্ল্যানটা আছে, সে জানে, সে রিস্ক এটা নিয়েই নিছে, ইংলিশ মিডিয়ার বিপক্ষে তার যুদ্ধের নাইমাই সেই স্কোরটা ঘোষণা করছে। হুম, সো সে আসলে এগুলোকে মাথায় নিছে, সে জানে আমি এইটা করব, হি ইজ ক্লিয়ার অ্যাবাউট হিজ প্ল্যানস। সো সে হুম। জানে কি করতে হবে। আই ফিল যে যদি লাকটাকে ফেভার করে, এটা ঘরে চলে আসতে পারে, ইট মাইট কাম হোম। It it's coming home. It's coming home. It এটা this সবসময় thing ইংল্যান্ড is ফ্যানরা coming বলে। home. I বাট know আই that. থিঙ্ক ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট। কোন একটা পর্যায়ে গিয়ে খুব সম্ভবত ব্রাজিলের সাথে তাদের কোয়ার্টার, আই এম নট শিওর, বাট আমি যতটা একটা দেখেছিলাম তো ব্রাজিলের সাথে তাদের কোয়ার্টার দেখা হইতে পারে। কোয়ার্টারে আমিও দেখেছি ভাই, ওইটা কোয়ার্টারে হচ্ছে ব্রাজিল আর ইংল্যান্ড যদি সম্ভব তারা যদি কোয়ালিফাই করতে পারে, তাহলে করতে পারে। দে উইল গনা মিট। দেখা যাক কি কোয়ার্টারের হয়। পর থেকে আসলে পুরোটা ডিপেন্ড করবে আসলে লাক বলি, আর হচ্ছে লাকটা লাগে, সত্যি কথা বলতে কি বিশ্বকাপ জিততে আসলে লাক লাগে, ট্রফি জিততে অবশ্যই আসলে লাক লাগে। যদি অবশ্যই লাগবে। সাপোর্টটা পায় এই টিমে, ফরওয়ার্ড লাইনে হ্যারি কেইন আছে, তো সেই জায়গায় যদি তুখেলের ডিফেন্সটা যদি প্রপারলি ক্রিমড থাকে, আই থিঙ্ক জুড বেলিংহাম, ডেকলেন রাইসকে নিয়ে যে মিডফিল্ড আছে সেইখান থেকে আসলে আই থিঙ্ক কিছু না কিছু তো করা অবশ্যই সম্ভব। হ্যারি কেইনকে যদি বল ডেলিভার করা যায়, সেখানে উইঙ্গারও তাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো, আমি গর্ডন বলি, রাশফোর্ড বলি, সাকা ইজ গুড, মাডুয়েকে যেহেতু তারা ক্লাবে একসাথে একজন, মানে মাডুয়েকে অবভিয়াসলি সাপোর্টিভ রোলটাতে ছিল, সো সে জানে সাকার রোলটাকে রেপ্লিকেট করবো আমি মাডুয়েকে দিয়ে, ক্লাবে সে করে আসছে, আমি ন্যাশনালেও সেটা নিয়ে আসতে চাই। সো আই থিঙ্ক মোটামুটি একটা ব্লু প্রিন্ট রেডি। যদি তার দুয়ে দুয়ে চার মেলে যায় তুখেলের, তাহলে তাহলে আই হতে পারে। থিঙ্ক হইতে পারে। ইংল্যান্ড দলটাকে আমি খারাপ বলবো না, তাদের ডিফেন্সটা যথেষ্ট পরিমাণে ভালো, এন্ড সবাই তাকে ভালো বলার কারণ একটাই, প্লেয়ারদের সাথে সাথে ম্যানেজারটা। আই থিঙ্ক ইংল্যান্ডকে আমি আসলে মানে মনে হয় 2 স্টার আশাটা মানে যদি তারা জিতেও যায় কোনোভাবে, অবাক হব না। বাট এটার জন্য যদি জিততে হলে হ্যারিকেনের অনেক স্টেপ আপ করতে হবে, ইট উইল ডিপেন্ড অন হ্যারিকেন। হ্যারি কেন ছাড়াও আইভান টনি আছে, ওলি ওয়াটকিন্সও মেবি আছে। আইভান টনি আই ডোন্ট থিঙ্ক সো হচ্ছে গেম টাইম পাবে। আইভান টনিকে নেয়ার একটাই মাত্র রিজন যে হচ্ছে যদি হ্যারি কেইন ফেল করে, সেক্ষেত্রে সেম প্রোফাইলে ওয়াটকিন্স কে তারা ইউজ করবে। যদি ওয়াটকিন্স দেখা যাচ্ছে এই প্রোফাইলটাই ফেল করতেছে, তখন ক্রস বা ফিজিক্যাল একজন স্ট্রাইকারের জন্য হুম, যে ইভান টনিকে নেয়া, এন্ড আই ডোন্ট থিঙ্ক সো যে তাকে হইতেছে কোনো মানে মেইন রোল কনসিডার করছে। যদি প্ল্যানে ভেরিয়েশন আনতে হয় তখন হয়তো তার ফেস দেখা যাইতে পারে। এছাড়া আই ডোন্ট থিঙ্ক সো হচ্ছে কেইনই পুরো ম্যাচ খেলে যাবে। দরকার হইলে, যদি খুব দরকার হয়, ওয়াটকিন্স হয়তো নামতে পারে, বাট টনিকে শুধু দেখা যাবে যদি প্ল্যানে একদম পরিবর্তন আনে। আমারও একই কথা, আমার একই ইয়ে মনে হচ্ছে, কারণ আবার টনি কিন্তু আবার পেনাল্টির জন্য শেষ সেরা, কারণ হ্যাঁ, এই পেনাল্টি এই- এই আরেকটা পয়েন্ট যে হচ্ছে জন্য শেষ সেরা। যখন নক আউট পর্যায়ে হচ্ছে চলে যাবে, তখন কিন্তু আসলে আমি যদি 3 স্ট্রাইকারকেই মাঠে পেনাল্টির জন্য রাখার চেষ্টা করি, এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। টনির কথা যদি বলি, আমি হচ্ছে সেখানে ওয়াটকিন্স আছে, হ্যারি কেইন তো আছেই, তো এর মধ্যে জুড কেও ইউজ করতে পারবে। হ্যাঁ, আই থিঙ্ক জুটকে এই টিমের মধ্যে কিন্তু পেনাল্টি টেকার আছে ভালো।
হুম, আই থিঙ্ক এটা এবারে একটা এজে অ্যাডভান্টেজ। আছে। এজেকে আমি ট্রাস্ট করি না, লাস্ট আর এই ইউসিএল ফাইনালের পর থেকে আমি এজেকে আর ট্রাস্ট করতে পারতেছি না এই পেনাল্টির জন্য। কিন্তু গাইস, Is a but Marcus Rashford আছে, he is also good at taking penalties. হুম, তো হ্যাঁ, ফিফথ কোশ্চেন, কোন বিগ টিম এবার সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে আপনার মতে? বিগ টিম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হুম, দেখেন যে দল জিতবে না, জিতবে সেটা বাদে তো বাকি সবাই ডিসঅ্যাপয়েন্ট করবে, এটা সত্যি কথা। সো অনেক দলেরই ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করতে হবে, বাট মানে আপনি যদি জিজ্ঞেস করেন যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফেস করাইতে পারে, দ্যাটস ভেরি হার্ড। কারণ হচ্ছে আমি যদি স্পেনের কথা বলি, আমার কাছে মনে হয় তারা জিততে পারে। হুম, এন্ড এই দলকে আমি হচ্ছে বাদ হইতে দেখি না। পর্তুগালের ক্ষেত্রে সেম। আই থিঙ্ক মানে আপনার খুব বেশি এক্সপেকটেশন আসলে ব্রাজিলের উপর মানুষের থাকে, বাট ব্রাজিল ফ্যানরা এবার একটু কম এক্সপেকটেশন নিয়ে রাখছে। সো আই থিঙ্ক ওইটা আমি ব্রাজিলকে বলতাম, বাট ব্রাজিলকে নিয়ে দেখা যাচ্ছে ফ্যানরাই হচ্ছে খুব বেশি প্রেশার দিতেছে না, বাট আই থিঙ্ক তারা কার্লোর উপর বিশ্বাস করে। সো আই থিঙ্ক যদি ওই জায়গাতে আপনি চিন্তা করেন, এক্সপেকটেশন জার্মানির উপরও মানুষের খুব বেশি একটা এক্সপেকটেশন দেখতেছি না, বাট যদি চিন্তা করেন যে 4বার বিশ্বকাপ জিতছে, সেক্ষেত্রে আসলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট জার্মানি হয়তো দিতে পারে। বাট হ্যাঁ, এগেইন আই ডোন্ট থিঙ্ক সো। মানুষ যা এক্সপেক্ট করতেছে যে জার্মানি এবার বিশ্বকাপ জিতবে, তো মানুষ এক্সপেক্ট করতেছে কাদের থেকে? স্পেন, পর্তুগাল, আহ আর্জেন্টিনা, ব্রাজিলের ফ্যান বেজ আছে, তারা এক্সপেক্ট করছে। তো যাদেরকে আপনি এক্সপেক্ট করেন যে বিশ্বকাপ জিতবে, সেইখান থেকে ইটস রিয়েলি হার্ড। আই থিঙ্ক ব্রাজিলকে সেই জায়গায় কনসিডার করা যেতে পারে যে, বাট এগেইন ব্রাজিল ফ্যানরা আমি এইবার দেখতেছি খুব বেশি একটা প্রেশার দিতেছে না। বাট যদি একটা টিম বলতে হয়, আই থিঙ্ক দ্যাট উইল বি ব্রাজিল। হু উইল বি দ্য ডার্ক হর্স অফ দিস ওয়ার্ল্ড কাপ? ডার্ক হর্স, ডার্ক হর্স, আই থিঙ্ক আমার হিসেবে দ্যাট কুড বি নেদারল্যান্ডস। এখন বলতে পারেন ভাই নেদারল্যান্ডস অলরেডি ফেমাস একটা টিম। এখন অবভিয়াসলি। ডার্ক এখন ডার্ক হর্স বলতে আসলে যদি আপনি এইটা মেন করেন যে এই দলের উপর আমার এক্সপেকটেশনস নাই, বাট এই দলটা এক্সপেকটেশনস এর বাইরে গিয়ে অনেক সারপ্রাইজ করবে, যদি আপনার কাছে ডার্ক হর্সের ডেফিনেশন এইটা হয়, দেন আমি বলবো হচ্ছে নেদারল্যান্ডস। আর যদি আপনার কাছে মনে হয় ডার্ক হর্স মানে মানে এই দল ভাত মানে 3 বেলা ভাত খাইতে পারে না, এরকম একটা দল সারপ্রাইজ করবে, তো ওইটাও ওরকম যদি দল হয় তাহলে হয়তো নরওয়েকে কনসিডার করা যাইতে পারে। রিগার্ডিং তার হচ্ছে আর্লিং হাল্যান্ড যেখানে আছে, সোরলোথ যেখানে আছে, ওডেগার্ড আছে, অ্যান্টোনিও নুসার মতো হচ্ছে উইঙ্গার আছে যে টিমে। সো আই থিঙ্ক ওই টিমটার কাছে পসিবল, বাট এগেইন আমেরিকান কন্ডিশন ওদের জন্য হেল্পফুল না। অবভিয়াসলি একদমই আইডিয়াল না নরওয়ের জন্য নিজের বেস্টটা বের করে আনার জন্য। বাট আমি নেদারল্যান্ডস এর নাম যেহেতু বলছিলাম, এই দলের ফরওয়ার্ড বাদে সব জায়গায় ডেপথ আছে, ডিফেন্স লাইন যথেষ্ট পরিমাণে ভালো। বাট এগেইন আমি দেখলাম টিম্বার মোস্ট প্রবাবলি ইনজুর্ড হইছে, মোস্ট প্রবাবলি আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ। সো এইটা একটা বিগ ব্লো। এই একটা জায়গায় ব্লোর জন্য আমি হয়তো একটু ওই মনে হবে যেন একটু বড় একটা ক্ষতি হয়ে গেল। বাট ডিফেন্স লাইন যথেষ্ট পরিমাণে ভালো। মিডফিল্ড স্টার্টিং যে মিডফিল্ড ট্রায়ো, ফ্রেঙ্কি ডিয়ং, রেইন্ডার্স, দেন আর কি আছে গ্রেভেনবার্গ, তো তারপর হচ্ছে গ্রেভেনবার্গ, কুক মাইনার্স আছে। তো মাইনার্স আই আছে। থিঙ্ক এই আবার হচ্ছে টিম্বারের আরেক ভাই, তো মানে হ্যাঁ, মোটামুটি ভালো কুইন্টেন যে স্টার্টিং। হ্যাঁ, কুইন্টন টিম্বারের সাথে আমি বলতে চাচ্ছি যে স্টার্টিং যে ট্রায়োটা মিডফিল্ড সেটা ভালো, অ্যান্ড ব্যাকআপও মোটামুটি ভালো। সো ডিফেন্স ভালো, মিডফিল্ড ভালো, ফরওয়ার্ড লাইনটা একটু বেশি বাজে হয়ে গেছে। বাট এই টিমটা সেই হিসেবে যেহেতু এটা স্বয়ংসম্পূর্ণ না, and এই টিমের কাছে পসিবিলিটি আছে যে কারেন্ট রিসোর্স দিয়েও লিস্ট ভালো পর্যায়ে চলে যাবে। আর যদি লাক ফেভার করে সেমিতেও তারা চলে যেতে পারে। কিন্তু আমি কয়েকটা টিমকে আমি ডার্ক হর্স হিসেবে কল্পনা করছি। প্রথমত হচ্ছে আপনার কলম্বিয়া। কলম্বিয়ার এবার টিমটা যথেষ্ট ভালো হয়েছে। অন্যান্য যতগুলো কলম্বিয়ার তো টিম খুব ভালো, আপনি হচ্ছে মানে ভালো টিমকে ডার্ক হর্স বলাটা একটু আনফেয়ার না? মানে এই টিম তো অলরেডি ভালো, মানে ওইটা যদি জায়গায় বলো, আপনার কাছে যদি ডার্ক হ্যাঁ, হর্সের তবুও ডেফিনেশন যদি আমি ধরতেছি তারা, কারণ তারা নকআউট স্টেজ তেমন একটা এখন পর্যন্ত যতগুলো ওয়ার্ল্ড কাপ আমি এখন পর্যন্ত দেখছি তাদেরকে আমি তেমন একটা ওয়ার্ল্ড নকআউট স্টেজে। বিগত ওয়ার্ল্ড কাপ গুলোর কনসিডার করলে ওকে, আই থিঙ্ক সেই হিসাবে যদি বলেন, আই থিঙ্ক সেই একটা নাম আমাকে বলতো, দেন ইট উইল বি ইকুয়েডর। হ্যাঁ, ইকুয়েডর, আমি ইকুয়েডরের কথাই বলবো। কারণ যদি আমাকে ওই ইকুয়েডরের আপনার বুঝতে পারছি আপনার মেজারমেন্ট আপনি কোন হিসেবে মাপতেছেন, তো ওই মেজারমেন্টে মাপলে আমার কাছে দ্যাট উইল বি ইকুয়েডর।
ইকুয়েডরের কারণ হিনক্যাপি আছে, সে একটা দুর্দান্ত সিজন কাটেছে আর্সেনালের সাথে। পাঁচও পাঁচও probably one of the obviously fastest center back, one of the fastest. Then হচ্ছে কাইসেডো আছে যে টিমে, সো আমাদের ইটস এ রক সলিড ডিফেন্স লাইন। কাইসেডো ছাড়াও ক্যান্দ্রি পায়েজ চেলসিরই প্লেয়ার, সে বর্তমানে রিভার প্লেটে খেলতেছে, সেও মোটামুটি ভালো মানে অ্যাটাকিং খেলোয়াড়। এবং তাদের মেবি এবারও ভ্যালেন্সিয়া মেবি খেলতেছে কিনা, আমি আসলে তাদের স্কোয়াডটা পুরোপুরি দেখিনি, এমনিতে শুধু আমি হচ্ছে হিনক্যাপিয়ে পুরা অটুকু দেখছিলাম। দেন ফর মি এবার ডিআর কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবার মোটামুটি একটা সারপ্রাইজ রান দিতে পারে, কারণ তারা ভালো ভালো খেলোয়াড়কে তারা তাদের দলে টেনেছে, যেমন হচ্ছে তুয়ানজাবে, দেন অ্যারন ওয়ান বিসাকা, তারপর হচ্ছে তাদের অলরেডি উইসা আছে, সে নিউ কাসেলও মোটামুটি একটা ডিসেন্ট পারফর্ম করছে এই সিজনে। তো আমার মতে ডিআর কঙ্গো একটা হয়তো বা আমাদেরকে একটা সারপ্রাইজ রান দিতেও পারে চাইলে। হয়তোবা তারা Who knows? গ্রুপে, পর্তুগালের গ্রুপে পড়েছে তারা, হয়তোবা তারা থার্ড হবে বা রানার আপও হতে পারে পর্তুগালের পরে, দেখা যাক কি হয়। তবে আমার মনে হচ্ছে ডিআর কঙ্গো একটা আমাদেরকে একটা সারপ্রাইজ রান দিতে পারে আফ্রিকান টিম হিসেবে, যেহেতু ওয়েদার একটা কনসিডার করতে হবে, যেহেতু গত বছর ক্লাব ওয়ার্ল্ড কাপটা হয়েছে, আমি নিজেই দেখছি, যেহেতু আমি একজন জার্সি fan, আমি দেখছি ওয়ার্ল্ড কাপটা। কারণ ব্রাজিলিয়ান টিম যে ক্লাবগুলো ছিল, ফ্ল্যামিঙ্গো, পালমেইরাস, তারপর হচ্ছে বোটাফোগো, প্রত্যেকটা টিমই অনেক ভালো করছে। হ্যাঁ প্রত্যেকটা টিমই ভালো খেলছে। তো ওই পার্সপেক্টিভটা আমি মাথায় রেখে বলতে, যেহেতু গরম ওয়েদার হবে, অবভিয়াসলি হট ওয়েদার হবে, তো আফ্রিকান প্লেয়ার এবং লাতিন প্লেয়ার যারা থাকবে তারা অবশ্যই এখানে একটা গুড Advantage পাবে। একটা অ্যাডভান্টেজ পাচ্ছে এখানে অবশ্য। আর আপনি যেটা নরওয়ের কথা বলেন, নরওয়ে অবভিয়াসলি একটা নর্ডিক কান্ট্রি, তারা সবসময় হিমাঙ্কের নিচেই থাকে, তো তাদের অনুযায়ী তারা অবভিয়াসলি তারাও মোটামুটি একটা রান করবে, কিন্তু তারা পরে গিয়ে একটা মনে করেন তাদের পারফরমেন্স ড্রপ করবে বিকজ অফ দ্য ওয়েদার, আই থিঙ্ক, আমার এটা মনে হয়। সেন্স মেক করে, মরক্কোর এগেনস্টেও হচ্ছে তারা যে ড্র করছে, বাট এগেন যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ, খুব বেশি একটা বলার কিছু নেই। বাট ওই ম্যাচটা যদি অন্য কোনো কন্ডিশনে খেলা হইতো, হয়তো আমরা অন্য কোনো রেজাল্ট দেখতাম। হ্যাঁ অন্য কোনো রেজাল্ট অবশ্যই, এটা যদি ইংল্যান্ডে খেলা হতো হয়তো বা আর্লি হালান্ড একেবারে গোলের বন্যা, হয়তো সেই গোলের বন্যায় বয়ে দিত। বাট এগেন মরক্কো ইজ আ ভেরি গুড টিম, মানে এগেন 22টাকে রেপ্লিকেট তারা করার মতো ক্যাপাসিটি রাখে। মরক্কোকে আমি আন্ডারস্টিমেট করছি না, অবভিয়াসলি মরক্কো ইজ এ গ্রেট টিম, কারণ তারা লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা থার্ড হয়েছে প্রবাবলি, না ফোর্থ হয়েছিল, সরি, তারা ক্রোয়েশিয়ার কাছে মেবি হেরে গিয়েছিল, ফোর্থ হয়েছিল, এবং তারা পর্তুগালকে হারাইছে, স্পেনের সাথেও তারা একটা ভালো একটা তারা পারফর্ম করেছিল। তো সেই পার্সপেক্টিভে মরক্কো অবভিয়াসলি দে আর ওয়ান অফ দি ইউনো গ্রেট রান টিম, তাদের রানটাও ভালোই চমৎকার ছিল। আফগানও তারা মোটামুটি তারা ভালো একটা রান দিয়েছে, তারা প্রায় অ্যারাউন্ড মেবি 22-23 বছর পর তারা মেবি আফগান ফাইনাল খেলেছিল, এবং ওইটা আফগানের রেজাল্টটা হচ্ছে ওইটা বাইরে দিয়ে ওইটা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ওইটা নিয়ে আমরা কথা নাই বলি। কিন্তু বলতে গেলে আফগানের রান যেহেতু আমি দেখছি, পুরো আফগানটা আমি কাভার করতে হয়তো বা আমি মনে করেন ভিডিও টিডিও বানাইনি, কিন্তু আমি আফগানটা দেখছি, যে কারণ রাত জেগে জেগে খেলা, এমনিতে রাত জাগি, তার থেকে একটু না হয় খেলাটা দেখলাম, ওটার জন্য আফগানটাও দেখছি। তো এই পার্সপেক্টিভে বলতেছি মরক্কো যথেষ্ট ভালো খেলেছে, আমি কারণ নরওয়ের সাথে খেলাটা দেখি না, হাইলাইটসটা দেখছি, এমনিতে কি মুভমেন্টস গুলো দেখছি, তো দেখলাম যে না, অবভিয়াসলি আর্লিং হালান্ড একটু স্ট্রাগল করতেছিল গরমের জন্য, সে মাত্র 4বার বল টাচ করছে পুরো ম্যাচে মিলে, এবং 2019 সালে প্রথমবার সে একটা ম্যাচে মাত্র 4বার বল টাচ করছে। রাইট। তো ওই অনুযায়ী বলতে গেলে আমি মরক্কো, যত আফ্রিকান টিম গুলো আছে, সাউথ আফ্রিকাতে এবার আফ্রিকান টিমদের জন্য একটা ভালো আছে, প্ল্যাটফর্ম আছে। তো ভাইয়া ফাইনালে কোন দুইটা টিম আপনি প্রত্যাশা করতেছেন এবার? ফাইনাল 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 আমি যে জিনিসটা দেখতে চাই, যে জিনিসটা আমি দেখতে পারি নাই, দেখেন তো এটা থেকে কি আপনি কোনো কিছু উত্তর পান কিনা। আমি দেখতে চাইছি বাট আমি দেখতে পারি নাই, দেখার কথা ছিল। ওয়ার্ল্ড কাপ উইথ ক্রিস্টিয়ানো রোনালদো, ফিনালিজিমা, লামিন ইয়ামাল ভার্সেস মেসি। ফিনালিজিমা তো হইলো না। স্পেন ভার্সেস আর্জেন্টিনা।
হ্যাঁ, so আমি তো এই ম্যাচটা আসলে দেখতে চাইতেছিলাম যে আসলে কেমন হয়। তো এটা তো আর হইল না। সো বাট আমি যদি হচ্ছে সিরিয়াস ভাবে চিন্তা করি, আই থিংক ইটস রিয়েলি হার্ড টু প্রেডিক্ট টু টিমস। যেহেতু হচ্ছে আমি চিন্তা করি ট্রি এর উপর ডিপেন্ড করবে যে কোন কোন ট্রি থেকে তারা আসতেছে। বাট ইফ ইউ আস্ক মি টু ইউনো rate top four, I think that would be better to answer. I think, in my opinion, Spain is the best team of this World Cup. In my opinion, I think Spain got it all. Uh, Regardless, যত কিছু বলুক মানুষ, they don't have a proper number nine, but Mikel Oyarzabal is very good. He is totally gelled with the team. He is doing really well at the false nine area. তাকে কভার আপ করতেছে ফেরান তোরেস। সো দানিউল মুকে ওই জায়গায় খেলানো যায় এবং সবাই পারফর্ম করে ওই জায়গায় খেলে। সো আই থিঙ্ক ইট ইজ এ টিম যারা হইতেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোটামুটি সবকিছু নিয়ে আসছে। বাট এগেইন ইউ হ্যাভ পর্চুগাল যারা হইতেছে যে ভেরি স্ট্রং, সব জায়গায় খুব ওয়ার্ল্ড ক্লাস ডেপথ নিয়ে আসছে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে রোনালদো তার জীবনে এত ভালো টিমমেটস পাইছে ন্যাশনালে। 22-এর টিমটা অনেক ভালো ছিল, এই টিমটা 22-এর থেকেও ভালো। সো 22-এ যেমন হচ্ছে রোনালদোর জন্য কিছু একটা কাজ করে নাই, এইবারও যদি সেটা হয় সেটা সমস্যা। বাট এই টিমটা এগেইন স্ট্রং, এই টিমটার পক্ষেও সম্ভব। ফ্রান্স নাম না বললে আসলে হয় না, কিন্তু মানে কেমন যেন লাগে টিমটা হচ্ছে আফ্রিকা থেকে প্লেয়ার নিয়ে আসে তো মানে আমার প্রচন্ড রাগ লাগে। যাই হোক, আই থিঙ্ক হচ্ছে সেক্ষেত্রে আর্জেন্টিনাকে আমি হচ্ছে কনসিডার করব। আই ফিল স্কালোনির উপর অ্যান্ড লিওনেল মেসি, যা এই দুজন যেভাবে হচ্ছে ডেলিভার করার সক্ষমতা রাখে সেটা যদি রাখে তাহলে আর্জেন্টিনাকে আমি ওখানে ধরবো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আচ্ছা চারজন তো আমি বলেই ফেলছি। আর্জেন্টিনা বললাম, হ্যাঁ চারটা তো এই গেছে। তো আমি যদি বলি আমার আমার প্রেডিকশন যদি বলি ওয়ার্ল্ড কাপের দুইটা ফাইনাল টিম, আমি প্রথমত কল্পনা করেছি হচ্ছে আপনার স্পেন। আপনার মতোই স্পেনকে আমি ধরেছি, যেহেতু তারা একটা বেস্ট ইউরোপিয়ান রান তারা দেখেছে ইউরোর মধ্যে। তারা ইংল্যান্ডকে হারায় ইউরোটা জিতছে। অবভিয়াসলি তারা নেশনস লিগে তারা খেলেছিল, কিন্তু পর্তুগালের কাছে তারা টাই ব্রেকারে মেবি হেরে গিয়েছে। টাই ব্রেকারে না, টাই ব্রেকারে মেবি হেরে গিয়েছিল তারা। তো ওই হিসেবে যদি বলি, আমি সেকেন্ড টিম হিসেবে যদি বলি, আমি পর্তুগালকে এবার আমার নিজের পার্সপেক্টিভে, যেহেতু আমি পর্তুগাল সাপোর্টার না, আমি ব্রাজিল ফ্যানও না, আমি একজন ইংল্যান্ড সাপোর্টার। তো তবু রোনালদোর প্রতি একটা মেসিকে নিজের চোখে দেখেছি ওয়ার্ল্ড কাপটা জিততে। এখন আরেকটা ইচ্ছা, যদি রোনালদোকেও দেখতে ইচ্ছে রোনালদো, করতেছে, আই আন্ডারস্ট্যান্ড। রোনালদো, কারণ রোনালদোকে প্লেয়ার থেকেও আমি নিজে মানুষ হিসেবে রোনালদোকে খুব পছন্দ করি, প্লেয়ার থেকেও বেশি তাকে আমি মানুষ হিসেবে খুব পছন্দ করি। তার বিভিন্ন কাজকর্ম, যেমন তুর্কিতে যখন ভূমিকম্প হয়েছিল এবং মরক্কোতে যখন ভূমিকম্প হয়েছিল, তখন সে তার হোটেলগুলোকে সে তার ত্রাণের কেন্দ্র হিসেবে সে ব্যবহার করতে দিয়েছিল। আমি একটা নিউজ পেয়েছিলাম আর কি। তো এই ঘটনার পর থেকে আমি বলতে পারেন তাকে মানবিক দিকে হিসেবে বা মানুষ হিসেবে তাকে আমি আরো বেশি পছন্দ করা বা তার প্রতি একটা আহ, একটা ইমপ্রেশন বা তার প্রতি একটা আকর্ষণ জায়গা শুরু হয়েছে আমার তখন থেকে রোনালদোর প্রতি। এখন দেখা যাক কি হয়, যে সময়ই বলে দিবে আসলে কে কে আসলে ফাইনাল খেলবে এক্স্যাক্টলি। বা কার হাতে এবার বিশ্বকাপটা যাবে। One word for World Cup 2026. In only one word, you can say. ওয়ান ওয়ার্ড, One word only. একটা সেন্টেন্স বলে না ভালো হইতো। Acha, now you can change. I have no problem with that. নট দ্য রাইট প্লেস টু হোস্ট আ ওয়ার্ল্ড কাপ। Not the right place for hosting the World Cup. Yeah, I'm agreeing with that because of the. If I say apart from political things, because what is happening with Iran, and I'm not liking at all. যেটা ইরানের সাথে করা হচ্ছে সেটাকে আমি পুরোপুরি আমার সমর্থন দিচ্ছি না। কারণ পলিটিক্যাল ইস্যু এক জায়গায়, খেলাটা আরেক জায়গায়। পলিটিক্যাল এবং খেলা যদি যোগ করে ফেলে সেটা তো আর খেলা থাকলো না। আমার পার্সপেক্টিভে আমি যদি বলি, আপনার সাথে আমি একমত। এবার ওয়ার্ল্ড কাপটা যেখানে হচ্ছে সেই জায়গাটা ওয়ার্ল্ড কাপের জন্য আসলে যোগ্য না।
আমার মতে আপনার সাথে আমি, এন্ড কারণ হচ্ছে আমার কিছু ফেলো হচ্ছে অনেকে হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপ দেখেছে, তারা আসলে তাদের প্রবলেমের কথা বলেছে, এন্ড তো আই আমি ডোন্ট থিঙ্ক নিজেই তারা খুব বললাম ভালো আপনাকে, কিছু। আমি নিজেই চেলসি, যেহেতু চেলসি সাপোর্ট করি, না মানে তাই চেলসি অ্যাকচুয়ালি তারা গিয়ে তারা গিয়েছে, তারা হচ্ছে ফিজিক্যালি ওখানে গিয়েছিল, and তাদের আচ্ছা। রিভিউ খুব বেশি একটা ভালো পাই নাই আমি। And তারাই বলছে যে আল্লাহই জানে যে এই 26 বিশ্বকাপে কি হবে, কতটা বাজে যেতে পারে। আমরা দেখতেছি ভিসা নিয়ে এত ঝামেলা করতেছে, মানে হুম, নট আ ওয়েলকামিং কান্ট্রি। মানে যখন কি হয়, একটু ছোট করে যদি বলি, যখন কেউ খুব বেশি সুপেরিয়র হয়, কেউ তার এদিকে আসলে সে মানুষকে তেমন একটা গোড়ায় ধরে না। সো ওরকম অনেকটা জিনিস আসলে ফেস করতে হয় মানুষ। যাই হোক, হুম, এটা আর কি। নট অনলি ইরান, ইরাকের সাথেও তারা একই কাজ করতেছে। ইরাকের কয়েকজন প্লেয়ারকে অলরেডি তারা গতকালকে আমি একটা নিউজ দেখেছিলাম যে তারা প্রত্যেকজন, সোমালিয়ান যে রেফারি, তাকেও তো ভিসা দেয়নি। হ্যাঁ, তাকেও ভিসা দেয়নি। তারপর হচ্ছে ওই ডিআর কঙ্গো জে ফ্যান এভাবে করেছিলেন, প্যাট্রিস লুবাম্বাকে শ্রদ্ধা জানিয়ে জে ফ্যান, ওনাকেও প্রথমে ভিসা দিচ্ছিল না। তো যখন কঙ্গোর প্রেসিডেন্টই যখন ওটা নিয়ে যখন হস্তক্ষেপ করেন, তখন হচ্ছে তারা ভিসা দিতে বাধ্য হয়, বলতেছে সে আমাদের এখন জাতীয় আইডলের মতো, তাকে অবশ্যই আপনাদের ভিসা দেওয়া দরকার। এরপর তারা তার কথা, অর্থাৎ কঙ্গোর যিনি প্রেসিডেন্ট, ওনার কথা শুনে তারপর ওই ভদ্রলোক তারা হচ্ছে ভিসা দিয়েছিল। ওটা আমি নিউজটা দেখেছি, এবং আমার থেকেও খারাপ লেগেছে কেন তারা এরকম করতেছে। সে তো কোনো বাজে কোনো সিম্বল করে রিপ্রেজেন্ট করতেছে না, তারা তাদের ন্যাশনাল হিরোকে তারা তাদের হচ্ছে রেপ্লিকেট করতেছে। তবু আর কি। তো ভাইয়া, শেষ কোয়েশ্চেনটা হচ্ছে, ইয়ং ফুটবল ফ্যানদের জন্য আপনার অ্যাডভাইসটা কি হবে? ইয়াং ফুটবল ফ্যান যারা হচ্ছে, আমি যদি চিন্তা করি নিজেকে, আমি 2010 সালে যে অবস্থায় দেখেছিলাম, আমি যদি ওই জায়গায় চিন্তা করি কাউকে, ফুটবল আসলে এমন একটা জিনিস, আই যে একটু ভালো জন্যই বলি, যাতে হচ্ছে সে প্রপার ব্যালেন্স করতে পারে। আমরা কারণ হচ্ছে বেশ কিছু নিউজ দেখি যে অনেক সময় যে আম, কোন একটা দলের হচ্ছে কিছু হলে অনেকে কিছু একটা করে ফেলে, অনেক ভুল কাজ করে ফেলে, যেটা আমি উচ্চারণ করলাম না শব্দ, যেটাতে প্রবলেম হইতে পারে। সো ওরকম কিছু অনেকে করে ফেলে। সো এইটার জন্য কি, লাইফ মানে ফুটবল ইজ লাইফ, বাট লাইফ ইজ নট অনলি অ্যাবাউট ফুটবল। ফুটবলের হুম, বাইরে অনেক কিছু আছে, কিন্তু এই ফুটবলটা তোমার লাইফটাকে যা কিছু দিবে সেইটা তুমি আর কোথাও পাবা না। না, কোথাও না, লিটারেলি কোথাও পাবা না। সো জাস্ট হচ্ছে একটু খেয়াল রাখবে যেন হইতেছে আহ, এইটাকে যেন ওই সমস্ত দিকে তুমি কখনো না নাও, বাট এগেইন চুজ ইউর প্লেয়ার আইডল। সে আইডল কিভাবে হইতেছে, তার রেস্ট্রিকশন বা হচ্ছে যত ব্যারিয়ার ফেস করছে সেগুলো থেকে তুমি আসলে বের হইছে, তুমিও হচ্ছে ওগুলোকে ট্রাই করতে পারো। ফর এক্সাম্পল, আমি যদি মেসির কথা চিন্তা করি, যার জেনেটিক্যালি যে অবস্থা ছিল, তার হুম, ফুটবল খেলা তো দূর, একটা নর্মাল মানুষের মতোই তার থাকা সম্ভব ছিল না। সে এখন মানে হিস্ট্রির পর হিস্ট্রি করে গেছে। রোনালদো যে তো কিনা যাচ্ছেন, হচ্ছে তিনিও এত যাচ্ছেন, বাজে করে যাচ্ছেন। অবস্থায়, বাজে অবস্থায় শৈশব হুম, কাটাইছে। সে এখন, তার কাছে কি নাই, টাকা পয়সা, মানে সব সবকিছু সবকিছু সে আছে। এখন করে ফেলছে। সো নেইমারের কথাও যদি বলি, মানে এই সবগুলোর প্রতিটা হিরোর পিছনে একটা না একটা স্টোরি আছে। সো ডাজন্ট ম্যাটার যে তোমার জাস্ট ফুটবলার হয়ে এটা করতে হবে, ইউ ক্যান টেক দ্য ইন্সপিরেশন এন্ড অ্যাপ্লাই ইট ইন ইউর ওন লাইফ। সেটাই বলবো যে এই ফাইটিং স্পিরিটটা, যে ফিল্ডের স্পিরিটটা, ফুটবল, আমি যে বলবো ফুটবল ফ্যান হওয়ার সাথে সাথে ফুটবল খেলো। আমি আগে শুধু কমপ্লেন করতাম যে ঢাকা, এইটা হচ্ছে আমার একদম 100% লেজিট অ্যাডভাইস থাকবে, হুম। যেটা হচ্ছে আমি ঢাকায় হয়তো মাঠ নাই, বাট আমি না যখন গ্রামে যাই আমি দেখি গ্রামের মাঠগুলো ফাঁকা পড়ে থাকে। তো ওইটা একটু ডিসঅ্যাপয়েন্টিং যে হচ্ছে মানুষজন এখন মাঠ থেকে দূরে সরে যাইতেছে। তুমি ফুটবল ফ্যান যতটা পাগলা হও, ফুটবল খেলো, দেখবা আরো মজা লাগতেছে। আমি আপনার সাথে একটা যদি কথা যোগ করি, ফুটবলের যেটা আমরা ক্রেজ দেখছি এতদিন যাবত, এবার আমি আমার এরিয়াতে যদি বলি, আন্দরকিল্লাতে, আমাদের এরিয়াতে মনে করেন ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার 1 মাস আগে থেকে কে কেমনে ফ্ল্যাগ লাগাবে এটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। কিন্তু এবার আমি সেটা দেখিনি বলতে গেলে। আমার আমাদের ফ্ল্যাট নিয়ে, আমাদের পুরো অ্যাপার্টমেন্টের মধ্যে শুধু আমি একমাত্র বলতে পারেন শুধু ফ্ল্যাগটা হচ্ছে টাঙাইছি। অবশ্য আমার মায়ের জন্য, আমার মা যেহেতু একজন ব্রাজিল সাপোর্টার, তো ওনার জন্য আমি বললাম আচ্ছা তুমি যদি ব্রাজিল সাপোর্ট করছো তাহলে তোমার ব্রাজিলের ফ্ল্যাগটা লাগাই। তো আমি আমার নিজের ইংল্যান্ডের ফ্ল্যাগটা, আর আমার বাবা যেহেতু জার্মান সাপোর্টার, উনি জার্মান সাপোর্ট করতেন। আমার বাবা গত 2 বছর আগে মারা মারা গিয়েছেন। তো উনার
ইয়াতে আমায় ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি জার্মানির ফ্ল্যাগটা এবারও টাঙিয়েছি। আমার যেহেতু নিজের প্রিয় দল হচ্ছে ইংল্যান্ড, আমি নিজে ইংল্যান্ড যেহেতু সাপোর্ট করি, তো ইংল্যান্ডের ফ্ল্যাগটাও আমি লাগিয়েছি। কিন্তু পুরো এরিয়ার মধ্যে আমি এখনো পর্যন্ত শুধু আমার কয়েকজন ফ্রেন্ডকে আমি বলছি, তোরা এখন ফ্ল্যাগ লাগা, তোদের অ্যাপার্টমেন্টে যাবি, তোরা গিয়ে ফ্ল্যাগ লাগাবি। আমি সবাইকে বলছি, বলার পর তারা আস্তে আস্তে তারা যে টিমটা সাপোর্ট করে, অধিকাংশ সবাই আর্জেন্টিনা বলতে পারেন। পুরো এরিয়ার মধ্যে একটা বিল্ডিং এ শুধু ব্রাজিলের ফ্ল্যাগ দেখবেন, আর অন্য সবগুলো বিল্ডিং হচ্ছে আর্জেন্টিনার ফ্ল্যাগ। পুরো আমাদের পাড়াটা হচ্ছে আর্জেন্টিনার হচ্ছে বলতে পারেন পাগলা সমর্থকদের জন্য হচ্ছে ভরপুর। আমাদের এরিয়া তো বলতে গেলেন মাঠের কথাটা অবভিয়াসলি বড় বড় শহর যেমন ঢাকা, আপনার ঢাকা দেন চট্টগ্রামের মধ্যে মাঠের সংখ্যা কমে যাচ্ছে। মাঠের সংখ্যা কমলেও আবার কিন্তু টার্ফের সংখ্যাটা বাড়তেছে, আবার নিউ নিউ টার্ফ হচ্ছে প্রত্যেকদিন আমাদের এরিয়াতে। টার্ফে কত তো খেলা হচ্ছে যে কস্টলি, সেটা হয়তো অনেক হ্যাঁ বাচ্চারা, আমি কস্টলি যেহেতু ইয়াং সেটা তো। ইয়াংদের কথা বললাম, তাই হচ্ছে আমি টার্ফের কথাটা মেনশন করলাম না। কাইন্ড অফ হচ্ছে একটু কস্টলি হয়ে যায় বা ছোট বাচ্চাদের জন্য। এই যে ফ্লেক্স এর কথা যেটা হচ্ছে বললেন, আই থিঙ্ক ওই জায়গাতে একটু জিনিস অ্যাড করতে হয়। যেমন হচ্ছে প্রথমত আর্জেন্টিনা ফ্যানরা এক বিশ্বকাপ জিতে যেভাবে রিল্যাক্স হয়ে গেছে, সবচেয়ে শান্তিতে আপনারা আছেন। তো এইটার পরে আসলে তাদের এত বেশি রিল্যাক্সড। তারপরে হচ্ছে সমস্যাটা হচ্ছে যে আফটার কোভিড সিচুয়েশনে পুরো ওয়ার্ল্ডের সবকিছুর দাম এত পরিমাণে বাড়ছে। ফর এক্সাম্পল আমি যদি রিসেন্টলিও চিন্তা করি, আমাদের দেশের অবস্থা ইকোনমিক্যালি খুব বেশি একটা ভালো যেতেছে না। সো মানে এই টাকাটা মানুষ আসলে খরচ করতে অনেক যায়। কাছে এই জিনিসটা খরচ না করলেও হয়, মানুষ ওই চিন্তা করতে চাচ্ছে এই জিনিসটা আমি খরচ না করলেও তো হইতেছে। সো ওই অনেক জিনিস মানুষ এখন এটা করতে চাচ্ছে, এই জিনিসটা না করি, কারণ ইটস লাইক বেসিক নিডস এখন অনেক হার্ড হয়ে যেতেছে। সো ওইটাও একটা রিজন। ফিনান্সিয়াল আমি যদি চিন্তা করি যে দেশের অবস্থা একটু বেশ ভালো রকমের মানুষ প্রেশার যাচ্ছে সবকিছু মিলে, এন্ড হচ্ছে আর্জেন্টিনা ফ্যানরা অনেক রিল্যাক্স হয়ে গেছে। আরেকটা জিনিস হইতেছে, দেখা যাচ্ছে যে ক্লাব ফুটবলের ক্রেজও বাড়ছে। তো দেখা যাচ্ছে যে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এদেরকে মানুষ যেভাবে এত বেশি ওন করতেছে, দেখা যাচ্ছে যে সারা বছর এদেরকে নিয়ে এত মারামারি করেছে, এরপর ইন্টারন্যাশনাল আসার পর একটু মানে ঝিমায় যেতেছে। হ্যাঁ বলতে গেলে যেমন আমি যদি আমার পার্সপেক্টিভে বলি, চেলসি নিয়ে পুরো সিজন যখন শুরু হয় তখন চেলসি নিয়ে বিভিন্ন আশা করি অন্যান্য ক্লাবের ফ্যানদের সাথে। আমি অবশ্য কারোর সাথে ঝগড়াই যাই না, এমনিতে ডিবেট চলে, সবার সাথে ডিবেট চলে। বার্সা আমার আমার নিজের বেস্ট ফ্রেন্ডই বার্সা ফ্যান, তার সাথে আমার প্রচুর ডিবেট চলে যে দেখবি যেমন গত সিজন যখন বার্সা আর চেলসির খেলা হয়েছিল, তখন আমি ওকে বলেছিলাম যে আমরা 3-0 বলে জিতবো। আই ডোন্ট নো ওয়াই, ইট রিয়েলি হ্যাপেন্ড। এবং আমি যখন দেখছি চেলসি, কারণ চেলসি আর বার্সার তো একটা রাইভালরি আছে, তো ওই হিসেবে আমি, কারণ আমার আমি নিজের চোখে দেখছি মেসি যখন আমাদের অ্যাশলি কোলকে তেরে ফুড়ে যখন গিয়ে গোল করতেছিল, আমি মেসির ওই খেলাটা আমি দেখছি অ্যাশলি কোলকে বিট করে। দেন মার্কোস আলোনসোকেও 2017 সালে মেবি, না মার্কোস আলোনসো ছিল না তখন, মেবি সিজার আচপি অর তখন কে ছিল আমি আসলে এখন ঠিক মনে করতে পারছি না। তো তাকে বিট করে যখন চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যাচ্ছে বলটা মেসি, তখন ওইখান থেকে আমার সেই ম্যাচটা দেখে আমি কান্না করেছিলাম যে মেসির কাছে আমরা হেরে গেলাম। তো ওইটাই অনেকদিন যাবৎ, কারণ চেলসির রানটাও তো ভালো যাচ্ছিল না, এর মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা হয়, চেলসির মালিকানাও পরিবর্তন হয়। আমরা চেলসি ফ্যানরা যে দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছি গত 4-5টা বছর, অর্থাৎ হয়তো বা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতছি, সেটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম দ্যাট, ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং কনফারেন্স লিগ অ্যাপার্ট ফ্রম দ্যাট, চেলসি ওভারঅল লিয়া নিয়ে মনে করেন ওইটা নিয়ে পুরো একটা সিজন, গত সিজনটা যথেষ্ট যাচ্ছে তাই গেছে আমাদের। চ্যাম্পিয়ন্স লিগ হয়তো বা কয়েকটা ম্যাচে আমরা একটা আমাদের প্লেয়াররা আমাদেরকে একটা ভালো জিনিস উপহার দিচ্ছে, কিন্তু এরপরে গিয়ে জানুয়ারিতে হঠাৎ এনজো মারেস্কাকে তারা বরখাস্ত করে, এইসব নিয়ে নিয়ে আমি নিজেও ডিপ্রেসড ছিলাম বলতে পারেন। পুরো টক্সিসিটি নিয়ে আমার মাইন্ডে পড়ে গেছিল। তো এখন আমি নিজেও আসলে বলতে গেলে ওয়ার্ল্ড কাপের টেস্টটা আমার নিজের মধ্যেও কমে গেছে, এটা আমি নিজেও দেখতেছি। কারণ আগে ওয়ার্ল্ড কাপ আসলে আমি ভাবতাম যে এবার বোধহয় ইংল্যান্ড জিতবে, না হয় যে কোনো একটা টিম, আমার ফেভারিট টিম যে কোনো একটা জিতবে। তো ওইটা নিয়ে আমার নিজের মধ্যেও টেস্ট আমি আসলে পাচ্ছি না বলতে গেলে, এটা আর কি ভাইয়া। তো ভাইয়া আপনাকে ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় আমার সাথে দিয়েছেন, এবং আপনি আপনার, আর আমি বলতে গেলে আমার মতো একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটরকে যে আপনি এই একটা সুযোগ দিয়েছেন আপনার সাথে একটা স্টেজ শেয়ার করার জন্য, বলতে গেলে এটা একটা স্টেজ শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া। ইটস নাথিং লাইক দ্যাট। কাহিনী হচ্ছে যে
আপনি হয়তো যে কন্ডিশনটা এখন আছেন, আমিও একটা টাইমে ছিলাম।